ফ্রান্স কাফকা বিশ্ব সাহিত্যের ইতিহাসে খুব পরিচিত, খুব বিখ্যাত এবং খুব চর্চিত একটা নাম। ফ্রান্স কাফকা সবচেয়ে বেশি পরিচিত বোধহয় তার মেটামরফোসিস বা রূপান্তর গল্পটার জন্য। তো এই রূপান্তর গল্পের ভালো বাংলা অনুবাদের খোঁজ করতে গিয়ে আমি আসলে এমন একটা বইয়ের খোঁজ পেয়ে গেলাম যে আমার এই বইটা পড়ার পর পাঠক হিসেবে রীতিমতো খুব আনন্দ লাগছে। বইটা হচ্ছে ফ্রান্স কাফকা গল্প সমগ্র, যেটার অনুবাদ করেছেন মাসরুর আরেফিন। আপনারা যারা মাসরুর আরেফিন সম্পর্কে জানেন, উনি ইলিয়াডেরও বাংলা অনুবাদ করেছেন এবং ওনার অনুবাদ বেশ প্রশংসিত। তো আমার ক্ষেত্রে যেটা হলো যে আমি তো অনুবাদের খোঁজ করছিলাম যে ভালো একটা বাংলা অনুবাদ, কিন্তু আমি আসলে অনুবাদ মানে খুঁজতে গিয়ে একই সাথে পেয়ে গেলাম ভূমিকা, অনুবাদ এবং পাঠ পর্যালোচনা। তো এই বইটা আসলে যারা ফ্রান্স কাফকাকে নিয়ে খুব বেশি কিছু জানে না, কখনো তার কোনো লেখা পড়েনি, সেটা জার্মান হোক, ইংরেজি হোক বা বাংলায় হোক, কিংবা ফ্রান্স কাফকাকে নিয়ে যেসব মিথ প্রচলিত আছে বা কোনো কিছুই, মানে কাফকা সম্পর্কে আগ্রহ আছে কিন্তু কাফকা সম্পর্কে সেরকম কোনো কিছুই জানে না, এমন একজন পাঠকের জন্য আসলে এই বইটা মারাত্মক উপকারী। এই বইটায় ফ্রান্স কাফকার জীবদ্দশায় যে লেখাগুলো প্রকাশিত হয়েছিল সেই লেখাগুলোর অনুবাদ আছে, কিন্তু এর সাথে উপরি পাওনা হিসাবে আছে ফ্রান্স কাফকার জীবনী, ফ্রান্স কাফকার পরিবার সম্পর্কে ধারণা, তার কর্মজীবন, তার পড়াশুনো, তার প্রণয়, তার মনস্তাত্ত্বিক দ্বন্দ্ব, ফ্রান্স কাফকার অসুখ, তার মৃত্যু, তার ধর্ম, সবকিছু মিলে মানে কাফকাকে নিয়ে মাসরুর আরেফিন কি যে একটা কাজ করে দেখিয়েছেন, এটা আসলে বলে বোঝানো সম্ভব না। এই অনুবাদটা করতে এবং এই বইটি বের করতে মাসরুর আরেফিনের সময় লেগে গেছে 22 বছর। মানে চিন্তা করেন, একজন পাঠক বলেন বা একজন লেখক বলেন, তার ডেডিকেশন লেভেলটা কতখানি থাকলে তিনি 22টি বছর সময় নিয়েছেন ফ্রান্স কাফকার গল্প সমগ্রের এই প্রথম খণ্ডটাকে পাঠকের হাতে তুলে দেবার জন্য। এই বইটা প্রথম প্রকাশিত হয়েছে 2013 সালে। তো তার আগে, এই 13 সালে প্রকাশিত হওয়ার আগে 22 বছর মাসরুর আরেফিন ফ্রান্স কাফকাকে নিয়ে পড়াশোনা করেছেন, গবেষণা করেছেন। তিনি প্রথমে একবার উদ্যোগ নিয়েছিলেন কাফকার গল্পের অনুবাদ আনার জন্য, কিন্তু সেই অনুবাদটা নিজেরই মনোপুত হয়নি, যার কারণে তিনি সেই প্রজেক্ট তিনি ড্রপ করে দিয়েছেন এবং তারপরে 22টা বছর তিনি কাফকার গল্পগুলো ইংরেজিতে একাধিক অনুবাদকের অনুবাদ তিনি পড়েছেন। কাফকা তো মূলত জার্মানি ভাষায় লিখেছিলেন, তো সেটা থেকে ইংরেজিতে যারা যারা অনুবাদ করেছে এরকম একাধিক অনুবাদকের অনুবাদ তিনি পড়েছেন। কাফকাকে নিয়ে লেখা মানে শতাধিকের উপরে গ্রন্থ তিনি পড়েছেন। তিনি চেক প্রজাতন্ত্রের অলিতে গলিতে ঘুরে বেরিয়েছেন কাফকা সম্পর্কে, কাফকার লেখার যে বক্তব্য বা পটভূমি এগুলো বোঝার জন্য। মানে যতভাবে অ্যাকিউরেট অনুবাদ করা সম্ভব, তার যতগুলো ক্ষেত্র রিচ করা যায়, মাসরুর আরেফিন এটা রিচ করার চেষ্টা করেছেন এবং কি যে একটা অনবদ্য কাজ তিনি করেছেন, এটা আমি আসলে আপনারা না পড়লে বুঝবেন না। প্রথমেই এখানে সাধারণত একটা বইয়ের শুরুতে ভূমিকা দেয়া থাকে, কিন্তু মাসরুর আরেফিন এখানে ভূমিকার আগে আরেকটা অধ্যায় রেখেছেন যেটার নামই হচ্ছে ভূমিকার আগে। অর্থাৎ যাদের কাফকা সম্পর্কে কোনো ধারণাই নেই, তারা এই বইয়ের গল্পগুলো পড়ার আগে কাফকা সম্পর্কে বেশ ভালো রকম একটা মানে বেসিক ধারণা যেটাকে বলে, সেটা পাওয়ার পরে তারা গল্পগুলো শুরু করতে পারবে। তো কাফকা সম্পর্কে জানা হয়ে যাবে ভূমিকার আগে এবং ভূমিকা, এই দুটো অংশ পড়ার পরে। এবং তারপরে হচ্ছে গল্পগুলোর অনুবাদ, তো যেটা বললামই যে একদম সুখপাঠ্য অনুবাদ, কোথাও বুঝতে কোনো সমস্যা হয়নি এবং পড়তে বিরক্তি আসেনি, বিরক্ত লাগেনি। এবং সব শেষে যে চমকটা ছিল, আমি আসলে এটা পাওয়ার পরে আমার এত ভালো লাগছিল যে এইটা একটা দারুণ কাজ। সেই চমকটা হচ্ছে কাফকা যতগুলো লেখা এই বইতে অনুবাদ করেছেন মাসরুর আরেফিন,
প্রত্যেকটা লেখা নিয়ে তিনি একটা ব্যাখ্যা বা পাঠ পর্যালোচনা এই বইয়ের শেষে যুক্ত করে দিয়েছেন, প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা লেখা নিয়ে। এখানে কাফকাকে নিয়ে সবার মানে কাফকা যারা পড়েছে বা কাফকাকে নিয়ে যেসব আলোচনা হয় তার মধ্যে একটা কথা আমার মনে হয় খুবই কমন, যে কাফকা বেশ কঠিন। কাফকার লেখা প্রথমবারেই বোঝা, সেটা ইংরেজি হোক, সেটা বাংলা হোক, সেটা জার্মান হোক, যে ভাষাতেই পড়া হোক না কেন, কাফকাকে বোঝা বেশ কঠিন। তো এই যে কাফকাকে বোঝা কঠিন বা একবারই পড়েই কাফকাকে আসলে পুরোপুরি উপলব্ধি করা কঠিন, এই জায়গাটাতে যখন একজন পাঠক কাফকার কোনো একটা গল্প পড়ার পরে সে নিশ্চয়ই নিজের মতো করে তার একটা উপলব্ধি তৈরি হবে। এখন তার এই উপলব্ধিটা কতটুকু সঠিক হলো, এটা এটা আসলে যাচাই করার উপায় কি? তো মাসরুর আরেফিন যে কাজটা করেছেন, তিনি তো রীতিমতো কাফকাকে নিয়ে গবেষণা করেছেন। কাফকাকে নিয়ে গবেষণা করা একাধিক লেখকের গ্রন্থও তিনি পড়েছেন, এবং সবকিছু মিলে এই যে তিনি প্রত্যেকটা গল্প নিয়ে আলাদা করে একটা পাঠ প্রতিক্রিয়া দিয়ে দিলেন বইয়ের শেষে, এখানেই কিন্তু পাঠক একটা সুযোগ পেয়ে যাচ্ছে তার নিজের উপলব্ধিটাকে যাচাই করার, মূল্যায়ন করার। অর্থাৎ আমি এখানে কাফকার প্রথমে যে লেখাগুলো আমি পড়লাম, আমি কিন্তু সবগুলো লেখার মানে পুরোপুরি ধরতে পারিনি। মানে আমার মনে হচ্ছিল যে কাফকাকে এটাই বোঝাতে চেয়েছেন নাকি অন্য কিছু। মানে কিছু কিছু গল্প এরকম ছিল যে আমি আসলে মূল বক্তব্যটা মানে ধরি ধরি বা ছুঁই ছুঁই করে আর ছোঁয়া হচ্ছিল না। সেটাই যখন আমি শেষে গিয়ে দেখলাম যে পাঠ পর্যালোচনা দেয়া আছে, তখন আমার উপলব্ধির সাথে আমি মাসরুর আরিফিনের যে পাঠ পর্যালোচনাটা মেলানোর পরে তখন আমি আবিষ্কার করলাম যে হ্যাঁ, কিছু কিছু জিনিস আমি আসলে খুব কাছাকাছি ধরতে পেরেছি। আবার কিছু কিছু জিনিস যে গল্পগুলো আমি একদমই বুঝিনি, এই মাসরুর আরিফিনের ব্যাখ্যা বা পাঠ পর্যালোচনা পড়ার পর আমার মনে হয় আরে দারুণ তো। মানে আপনি আসলে এই যে এই বইটা যে পড়বেন, পড়ে যে আপনি কিছু বুঝবেন না বা আপনি হতাশ হবেন, এইটার আসলে কোনো সুযোগই নেই। যদিও কাফকাকে নিয়ে একটা কথা আছে যে যার যার কাফকা তার তার মতো। প্রত্যেকটা পাঠক কাফকার প্রত্যেকটা গল্প, প্রত্যেকটা লেখার নিজস্ব মানে বের করতে পারবে। কাফকার দুর্বোধ্যতাই কাফকার সবচেয়ে বড় মজা বলা যায়, বা পাঠকের সবচেয়ে বড় স্বাধীনতা বলা যায়, যে প্রত্যেকটা পাঠক নিজের মতো করে এটা উপলব্ধি করতে পারবে। কিন্তু তারপরেও আপনি একটা গল্প যখন আপনি কিছুই মনে হচ্ছে যে আপনার মাথার 10 হাত উপর দিয়ে যাচ্ছে, কিন্তু সেটাই যখন আপনি মাসরুর আরিফিনের ওই ব্যাখ্যার অংশটায় আপনি যাবেন, যখন এটা আপনি পড়বেন, তখন আপনার মনে হবে যে বাহ, দারুণ তো। ছোট্ট একটা প্যারাগল, ছোট্ট একটা গল্প, তার এত গভীর মানে হয়। তো এই জায়গাটা আমার আসলে খুব ভালো লেগেছে। তো এখানে আমি পাঠকদের জন্য একটা জিনিস সাজেস্ট করব, যেহেতু আমার আগে জানা ছিল না যে প্রত্যেকটা গল্পের পাঠ পর্যালোচনা বইয়ের শেষে আছে, সেহেতু আমার কি করতে হয়েছে, আমি আগে পুরো গল্পগুলো, সবগুলো গল্প, সবগুলো লেখা পড়েছি, তারপর আবার সবগুলো পাঠ পর্যালোচনা পড়েছি। তো এক্ষেত্রে যেটা হয়েছে যে গল্প পড়ার সময় আমি হয়তো এক্সাক্ট সবকিছু আমার শেষে এসে আবার মনে নেই। কিন্তু এক্ষেত্রে যারা নতুন পাঠক, মানে যারা এই বইটা শুরু করবেন, পড়বেন, তারা একটা কাজ করতে পারেন। প্রথমে যে গল্পটা পড়ছেন, শেষে সেই পাঠ পর্যালোচনাটা আপনার সাথে সাথে পড়ে ফেলতে পারেন। তাহলে যেটা হচ্ছে যে আপনার একদম তরতাজা অনুভূতিটা, আপনার উপলব্ধিটাকে আপনি মাসরুর আরিফিন যে ব্যাখ্যাটা, যে পর্যালোচনাটা দিয়েছে, এটার সাথে আপনি একদম ইনস্ট্যান্ট একটা তুলনা আপনি করে ফেলতে পারছেন। তো এটা পাঠকদের জন্য আমার একটা সাজেশন থাকলো, যে আপনারা প্রত্যেকটা গল্প, একটা গল্প প্রথমে পড়েন, সেই গল্পটার পাঠ পর্যালোচনা পড়েন, তারপর আরেকটা গল্প পড়েন, সেটার পাঠ পর্যালোচনা। এভাবে পড়লে আমার মনে হয় আরো বেশি মিনিংফুল ভাবে আপনারা এই বইটা বা কাফকার গল্পগুলো আপনারা পাঠ করতে পারবেন। এরপরে আরো যেটা সুন্দর বিষয়, যে প্রথম দিকে তো কাফকার জীবন নিয়ে অনেক কিছুই আলোচনা করা হয়েছে, বিস্তারিত অনেক কিছু। তার জন্ম থেকে শুরু করে একেবারে মৃত্যুর ক্ষণ পর্যন্ত এটা তো ছিলই। শেষের দিকে আবার সাল অনুযায়ী, যে কালপঞ্জি যেটাকে বলে, একদম তারিখ অনুযায়ী কোন তারিখে জন্ম, তারপর জীবনের যে গুরুত্বপূর্ণ সালগুলো, এই সালগুলোতে কখন কাফকা কি করেছেন, কি ঘটনাগুলো ঘটেছে, বৈশ্বিক প্রেক্ষাপট তখন কিরকম ছিল, এই কালপঞ্জিটাও এখানে দিয়ে দেওয়া হয়েছে। এবং সর্বশেষ যে সুন্দর জিনিসটা, অনেকগুলো ছবি এখানে অ্যাড করা আছে। এখানে আপনার যদি আমি দেখেন, আপনারা এই যে কাফকার ছবি, কাফকার পরিবারের সদস্যদের, কাফকার বোন বলেন,
কাফকার প্রেমিকারা বলেন, কাফকার তো একদম ৩ জন প্রেমিকার নাম তো এখানে আছেই। মিলেনার নাম তো আপনারা সবাই জানেন, কিন্তু তার আগেও কাফকার একজনের সাথে ২ বার বাগদান হয়েছিল, তারপরে একজনের সাথে একবার বাগদান হয়েছিল, এবং সর্বশেষ মিলেনার পরেও একজনের সাথে কাফকার প্রণয় হয়েছিল, যিনি কিনা একদম মৃত্যুর মুহূর্ত পর্যন্ত কাফকার সাথে ছিলেন। কাফকা মারা যাওয়ার পরে যিনি অবর্ণনীয় দুঃখ পেয়েছিলেন, একদম সহ্য করতে পারছিলেন না, এরকম একটা ব্যাপার। তো তাদেরও ছবি আছে এখানে। এবং কাফকার যে সবচেয়ে প্রিয় বন্ধু ম্যাক্স ব্রড, যার কল্যাণে পৃথিবী কাফকাকে চিনেছে, মানে এত প্রগাঢ় ভাবে, তার ছবি, মানে অনেকগুলো ছবি এখানে আছে। ছবিগুলো দেখতেও ভালো লাগছিল, যে যাকে পাঠ করে আসলাম তার ছবিগুলো যখন দেখছি, তার সাথে সংশ্লিষ্ট অন্যদের ছবিগুলো দেখছি, এটাও খুব ভালো লাগলো। মানে এত ওয়েল অর্গানাইজড একটা বুক। এখানে মাসরুর আরেফিন যেসব উল্লেখযোগ্য গ্রন্থ থেকে কাফকা সম্পর্কে জেনেছেন, প্রত্যেকটা গ্রন্থ নিয়ে উনি আলোচনা করেছেন, হিন্ট দিয়েছেন, টিকা অ্যাড করেছেন, মানে রেফারেন্স দিয়েছেন। মানে এই বুকটা একদম স্বয়ং সম্পূর্ণ একটা বই। মানে আমার খুব ভালো লাগলো যে এত গোছানো একটা কাজ। এবং মাসরুর আরেফিনের সাথে কখনো আমার দেখা হলে তো আমি অবশ্যই তাকে একটা স্যালুট জানাবো, যে তিনি এত চমৎকার একটা কাজ করেছেন। পাঠক হিসেবে তার প্রতি অনিঃশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। পাঠক সমাবেশের প্রচ্ছদ, প্রোডাকশন সবই সুন্দর, ভালো লেগেছে। এরপরে আসি লেখার কথায়। কাফকার যে লেখা, সবচেয়েতে বিখ্যাত যে বই, মানে গল্পটা রূপান্তর, আমার খুব ভালো লেগেছে। এবং সবচেয়েতে যেটা রিলেটেবল ছিল, যে রূপান্তরে আসলে নিজেকে রিলেট করা যায়। বিশেষ করে যারা চাকরিজীবী বা যারা ফ্যামিলি পার্সন, তারা খুব নিবিড় ভাবে আসলে এখানে আপনারা নিজেদেরকে রিলেট করতে পারবেন, যে আসলেই তো আমাদের জীবনটা যদি একটা আকস্মিক আঘাতে একদম অন্যরকম হয়ে যায়, তারপরে কি হবে। তো রূপান্তর গল্পটা সুন্দর ছিল। তারপরে দ্য স্টোকার গল্পটা, দণ্ড উপনিবেশে, তারপরে হচ্ছে আপনার আর কোনটা ভালো লাগলো, রুরো প্রত্যাখ্যান নামে একটা গল্প, এটা আমার দারুণ লেগেছে। ছোট্ট একটা গল্প, কিন্তু এটার মেসেজটা খুব ভালো ছিল। তারপরে আরো কি কি জানো, মানে কাফকার কয়েকটা তো মানে অনেক বেশি ভালো লাগলো। আর তারপরে যেগুলো ছিল, ও একজন অনশন শিল্পী, এই গল্পটাও আমার কাছে খুব 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 ভালো লেগেছে। তো মোটামুটি কাফকা তো তার সাহিত্যকর্ম পুড়িয়ে দেওয়ার জন্য নির্দেশনা দিয়ে গিয়েছিলেন ম্যাক্স ব্রডকে, কিন্তু তিনি নিজেও বিশ্বাস করতেন যে তার কিছু লেখা টিকে যাবে, কালের গর্ভে এই লেখাগুলো হারিয়ে যাবে না বলেই তার বিশ্বাস ছিল। এবং আজকে এই এতগুলো বছর পরে, প্রায় ১০০ বছর পরে, ১৯২৪ সালে কাফকা মারা যান, এখন ২০২৫ সাল চলে। এই ১০০ বছর পরে কাফকার লেখার অনুবাদ পাঠ করে আমার মনে হলো, তিনি যে যে গল্পগুলোর কথা বলেছেন বা যে যে লেখাগুলোর কথা বলেছেন, যেগুলো টিকে যাবে, আসলেই এগুলো মানে কালোত্তীর্ণ হবার মতোই লেখা। কাফকার মানে সবচেয়ে বেশি যেটা, মানে প্রথমে মনে হবে যে কি হলো, মানে কি বলতে চাইলো, কিন্তু যদি ধরে ফেলা যায় তাহলে মনে হবে কি দারুণ ভাবে মানে বিষয়গুলো নিয়ে উনি আলোচনা করেন আর কি। মানে আপাত দৃষ্টিতে মনে হবে এলোমেলো লেখা, এলোমেলো কথা, কিন্তু মূল বক্তব্যটা ধরে ফেলতে পারলেই মনে হবে যে কি দারুণ বার্তা, কি দারুণ মেসেজ। আর কিছু কিছু গল্প, যেমন দ্য স্টোকার, রূপান্তর মানে মেটামরফোসিস যেটা, তারপরে হচ্ছে যে একজন অনশন শিল্পী, এগুলো আসলে পড়তেও ভালো লাগছিল। কিছু আছে যে পড়েছি হয়তো বুঝিনি, পাঠ পর্যালোচনা পড়ে বুঝতে হয়েছে, আর কিছু কিছু যে না বুঝলেও ভালো লাগছে, এরকম একটা বিষয় ছিল। মানে মাসরুর আরিফের অনুবাদেও এমন মুনশিয়ানা দেখিয়েছেন যে এই মাধুর্যটা হারায়নি, লেখার যে মাধুর্যটা হারায়নি। এখন একটা কথা আপনারা অনেকেই এটা বলতে পারেন, অনেকে এটা বলেন যে ইংরেজি পড়ার মজা কখনো বাংলা পড়ে পাওয়া যায় না, বাংলা অনুবাদ পড়ে পাওয়া যায় না। এখানে কাফকার বিষয়ে আমার একটা ছোট্ট আপত্তি আছে। আপত্তিটা এই কারণে যে কাফকা তো মূলত ইংরেজিতে লেখেননি, তিনি লিখেছেন জার্মানিতে, তার এই জার্মান থেকে অনুবাদ হয়েছে ইংরেজিতে, তারপরে সেখান থেকে হয়তো অনেকে বাংলা অনুবাদ করেছে বা এরকম। কিন্তু এই যে ইংরেজি অনুবাদ ভালো হবে, বাংলা অনুবাদ ভালো হবে না, এই বিষয়টা আসলে কাফকার ক্ষেত্রে পুরোপুরি মানে অ্যাপ্লাই করা সম্ভব বলে আমার মনে হয় না। যে অনুবাদ করতে পারেন, যিনি অনুবাদ করতে পারেন,
দেখা যাচ্ছে যে অনেক ইংরেজি অনুবাদের চাইতেও ভালো বাংলা অনুবাদ করা সম্ভব, এবং মাসরুর আরিফিনের এই বইটা পড়ে আমার অন্তত অনুবাদ নিয়ে কোনো কথা বলার সুযোগ নেই। আর সাথে বোনাস হিসেবে তো এই যে তার যে ভূমিকা পর্যালোচনা, এই বিষয়গুলো তো আমার একদম উপরি পাওনা হয়ে গেল। তো এই কারণে আমি বলবো যে বাংলা অনুবাদে কাফকাকে বোঝা যাবে না, নাক সিটকাতে হবে, এই বিষয়টা আমার মনে হয় এই বইটার ক্ষেত্রে খাটে না। তো যারা বাংলা পড়তে চান, যারা একদম ধনুক ভাঙা পণ করেছেন যে না ইংরেজি ছাড়া পড়বই না, তাদের কথা আলাদা। কিন্তু যারা কাফকাকে সহজভাবে বুঝতে চান, সেক্ষেত্রে আমার মনে হয় বাংলা অনুবাদ কেউ পড়তে চাইলে এই বইটা তাদের জন্য অবশ্য পাঠ্য। আমার খুব ভালো লেগেছে। আমি পারতপক্ষে চেষ্টা করি ইংরেজিতে পড়ার জন্য, কিন্তু তাই বলে আমি যে ভালো অনুবাদ পেলে পড়বো না এরকম কোনো আইডিওলজি আমার কাজ করে না। এবং আমি অনেকগুলো অনুবাদ বই পড়েছি যেগুলোর অনুবাদ বেশ ভালো ছিল, ইংরেজিতে না পড়তে পারার আফসোসটা আমার কাজ করেনি। এই বইটার ক্ষেত্রে আমার একই উপলব্ধি। তো সবকিছু মিলে এই যে কাফকার জীবনী সম্পর্কে জানা, কাফকার যেসব মনস্তাত্ত্বিক টানাপোড়েন ছিল, পরিবারের সাথে যে তার সম্পর্ক, দ্বন্দ্ব, সবকিছু, তারপরে হচ্ছে একটা মেজর ইস্যু যে কাফকা একজন ইহুদি ছিলেন, জায়নিস্ট আন্দোলনের প্রতি তার মনোভঙ্গি কেমন ছিল, এরকম বিবিধ বিষয়াবলী নিয়ে বিস্তারিত জানতে এবং কাফকার লেখাগুলোর সুখপাঠ্য অনুবাদ এবং গভীর পাঠ পর্যালোচনা সবকিছু মিলে এই বইটা এত সুন্দর একটা কমপ্লিট প্যাকেজ। আমি পাঠক হিসেবে সন্তুষ্ট। আমি পাঠক সমাবেশ এবং মাসরুর আরিফিনের প্রতি কৃতজ্ঞ, তাদের প্রতি আমার শ্রদ্ধা রইল। এবং আমি পাঠক হিসেবে অন্য যারা কাফকা সম্পর্কে জানতে আগ্রহী, কাফকাকে পড়তে আগ্রহী, তাদের সবার জন্য এই বইটাকে অবশ্য পাঠ্য হিসেবেই সাজেস্ট করব। আপনারা পড়বেন, যদি আপনাদের আগ্রহ হয় কাফকা সম্পর্কে জানতে, এই বইটা পড়তে পারেন এবং সংগ্রহে রাখতে পারেন। নিশ্চয়ই, নিঃসন্দেহে একটা ওর্থ কালেক্টিং বুক। ধন্যবাদ সকলকে।